ওয়েলকাম টু কাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্লেট টেকটনিক থিওরি থেকে বাছাই করা 60টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা যারা এসএলএসটি জিওগ্রাফি, নেট সেট অথবা পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স মিস্ট্রেসের এক্সাম হবে, এইগুলো প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি কিন্তু সবার জন্য হেল্প করবে। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে নিচের কোন বিবৃতিটি সঠিক। অর্থাৎ এখানে 4টা বিবৃতি দেওয়া আছে, এই 4টা বিবৃতির মধ্যে যেটা সঠিক সেটা আমাদের খুঁজে বের করতে হবে। প্রথম বিবৃতি কি বলেছে দেখো, বলছে পৃথিবী বিখ্যাত আফার ট্রিপল জাংশন গড়ে উঠেছে নুবিয়ান, সোমালি এবং অ্যারাবিয়ান এই 3টি পাত সীমানায়। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা বা এই কথাটা কি সত্য না মিথ্যা? ঠিক আছে, মনে রাখবে পৃথিবীতে বেস্ট কয়েকটা ট্রিপল জাংশন বা ত্রিপাত সীমানার উদাহরণ আছে, তার মধ্যে এটা কিন্তু একটা বেস্ট উদাহরণ। সেটা কি? ট্রিপল আফার ট্রিপল জাংশন কোথায় গড়ে উঠেছে? 3টা পাতের সীমানায়, নুবিয়ান, সোমালি এবং অ্যারাবিয়ান এই 3টি পাতের সীমানাতেই কিন্তু এই পৃথিবী বিখ্যাত আফার ট্রিপল জাংশনটা গড়ে উঠেছে। তাহলে এই বিবৃতিটা কি সত্য? তাই পাশে আমরা টি লিখলাম। 2 নম্বর কি বলছে দেখো, প্রশান্ত মহাসাগরীয় পাত, কোকোস পাত এবং নাজকা পাতের সংযোগস্থলে একটি ত্রিপাত সীমানা গড়ে উঠেছে। তাহলে এটাও কিন্তু সত্য কথা, এটাও আমরা কিন্তু অলরেডি জানি যে নাজকা পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত এবং কোকোস পাত এই 3টা পাতের সংযোগস্থলে ত্রিপাত সীমানা গড়ে উঠেছে। ত্রিপাত সীমানাটা কি? যে সীমানা বরাবর 3টি পাত পরস্পরের সাথে মিলিত হয় অথবা পরস্পর থেকে দূরে চলে যায়, সেই সীমানাটাকে কি বলবো? আমরা ত্রিপাত সীমানা বলবো। এই ত্রিপাত সীমানাটা কি হয় বলতো? অনেকটা ওয়াই অক্ষরের মতো দেখতে হয়। ঠিক আছে, এই ত্রিপাত সীমানার ক্ষেত্রে মনে রাখবে দুটো বাহু সক্রিয় থাকে এবং একটা বাহু কি থাকে না? নিষ্ক্রিয় থাকে। সেই নিষ্ক্রিয় বাহুটাকে বলা হয় অলাকোজেন। সেটাকে কি বলা হয় না? অলাকোজেন বলা হয়ে থাকে। এটাও কিন্তু পরীক্ষাতে আসে যে ত্রিপাত সীমানায় নিষ্ক্রিয় বাহুটিকে কি বলা হয় না, সেটার কি উত্তর হবে? অলাকোজেন হবে সঠিক উত্তর। আচ্ছা, সি নম্বর কি দিছে দেখো, আন্দিজ পর্বতমালা গড়ে উঠেছে দক্ষিণ আমেরিকা পাত, ঠিক আছে, নাজকা পাতের অভিসারী সীমানায়। এই বিবৃতিটা সত্য না মিথ্যা? তো এটাও কিন্তু সত্য যে আন্দিজ পর্বতমালা যেটা গড়ে উঠেছে দক্ষিণ আমেরিকা পাত এবং নাজকা পাতের কিন্তু কি হবে না? অভিসারী সীমানায় হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এই বিবৃতিটাই কি হবে? সত্য হবে। ওকে, এই যে আন্দিজ পর্বতমালা এটা একটা কি বলতো? ভঙ্গিল পর্বত। ঠিক আছে, তো প্রশান্ত মহাসাগরীয় পাত, নাজকা পাত এবং দক্ষিণ আমেরিকা পাত। দক্ষিণ আমেরিকা পাতটা মহাদেশীয় পাত আর নাজকা পাতটা মহাসাগরীয় পাত। এই নাজকা পাতটা কি করছে? দক্ষিণ আমেরিকা পাতের নিচে প্রবেশ করছে, অভিসারী পাত সীমানা। তার ফলে কিন্তু এখানে তৈরি হয়েছে তোমার এই কি না? এই আন্দিজ পর্বতমালা। এই আন্দিজ পর্বতমালা কিন্তু পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি, উত্তর হবে আন্দিজ পর্বতমালা। কোন মহাদেশে আছে? দক্ষিণ আমেরিকা মহাদেশে আছে। ঠিক আছে, আর পৃথিবীর উচ্চতম পর্বতমালার নাম কি বা পর্বত সিংহের নাম কি? পর্বতমালার নাম বলবে হিমালয় হবে, আর উচ্চতম পর্বত সিংহ হলে কি উত্তর হবে না? মাউন্ট এভারেস্ট হবে সঠিক উত্তর। তাহলে দেখো 1 2 3 তিনটা বিবৃতি কিন্তু সত্য। তাহলে এটার উত্তর কি হবে? ডি হবে সঠিক উত্তর, যে উপরের সবগুলো বিবৃতি কিন্তু সত্য। তাহলে এখানে যে 3টা বিবৃতি সত্য হলো, 3টাই কিন্তু এমসিকিউ প্রশ্ন, আসার মতো প্রশ্ন। ভালো করে এটাকে তোমরা মনে রাখবে। আচ্ছা, 2 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বলছে নিচের কোন বিবৃতিটি সঠিক। এটাও কিন্তু সঠিক, মানে আমাদের কি টি খুঁজে বের করতে হবে। ওকে, হাওয়াই দ্বীপপুঞ্জ একটা মহাসাগরীয় হটস্পটের উপর গঠিত। এই প্রশ্নটা আমি নিয়েছি হটস্পটের উপরে। ঠিক আছে, মনে রাখবে হটস্পট মানে কি? গুরুমণ্ডলের উপরে বা ঊর্ধ্ব গুরুমণ্ডলের কিছু কিছু জায়গা আছে যেখানকার টেম্পারেচার অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই বেশি এবং সেই জায়গার ম্যাগমাগুলো অতি উত্তপ্ত। তারপরে ম্যাগমাগুলো ক্রমাগত উপর দিকে ঠেলতে থাকে ভূপৃষ্ঠকে। এই উপর দিকে যে ঠেলতে থাকে ভূপৃষ্ঠকে ম্যাগমাগুলো, এটাকে বলা হয় প্লিউম। তো এরকম পৃথিবীতে মোট 21টা কিন্তু এরকম হটস্পটের নিদর্শন পাওয়া গেছে। কোন কোন বইতে এটা বলছে 20 থেকে 21টা। ঠিক আছে, আমরা এই 21টা কনসেপ্টটাকে মনে রাখবো যে পৃথিবীতে হটস্পটের উদাহরণ কতগুলো না? 21টা। তো এইখানে যেটা প্রশ্ন বলেছে দেখো, হাওয়াই দ্বীপপুঞ্জ একটা মহাসাগরীয় হটস্পটের উদাহরণ। মনে রাখবে হাওয়াই দ্বীপপুঞ্জ বা হাওয়াই আইল্যান্ড সেটা কিন্তু কোনো প্রকার অভিসারী বা প্রতিসারী বা নিরপেক্ষ এরকম কোনো প্রকার পাত সীমানায় গড়ে ওঠেনি। সেটা কিন্তু একমাত্র কি হটস্পটের উপরেই গড়ে উঠেছে। অর্থাৎ ভূপৃষ্ঠ ফেটে গিয়ে ভূগর্ভ থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে এসে সমুদ্র তলদেশে জমতে 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 সেটা ভূপৃষ্ঠের বা জলের উপরিপৃষ্ঠে জেগে উঠেছে। ঠিক আছে, তো সেটাকে আমরা কি বলবো? হাওয়াই আইল্যান্ড বলবো। কিন্তু এটা সম্পূর্ণ মহাসাগরের নিচে এই হটস্পটটা অবস্থিত। তাই এটা কি হবে বলতো? এটা উত্তর হবে টি। ঠিক আছে, কিন্তু আমাদের কি বের করতে হবে? বলছে নিচের কোন বিবৃতিটি সঠিক।
2 নম্বর কি বলেছে দেখো, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক এটি একটি মহাদেশীয় হটস্পটের উদাহরণ। এটাও কিন্তু সত্য কথা। এই ইয়েলোস্টোন যে ন্যাশনাল পার্কটা আছে কোথায় আছে না আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক পৃথিবীর প্রথম কিন্তু ন্যাশনাল পার্কের উদাহরণ ওটা। ঠিক আছে, আর কি জানবো, এটা কিন্তু একটা মহাদেশীয় অর্থাৎ মহাদেশ বা স্থলভাগের উপরেই কিন্তু সেই হটস্পটটা অবস্থিত, সেখানে কিন্তু একটা গিজারও অবস্থিত। ঠিক আছে, আচ্ছা আইসল্যান্ড এটি একটি হটস্পটের উদাহরণ বা হটস্পটের উপরে অবস্থিত। আইসল্যান্ড দ্বীপ আমরা নাম শুনেছি, সেটাও কিন্তু একটা হটস্পটেরই উপরে অবস্থিত বা ওটা একটা হটস্পটেরই উদাহরণ। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, তবে এটি হটস্পট এবং 5 সীমানার মিলনস্থলেই গড়ে উঠেছে। এটা কিন্তু ব্যতিক্রম, পরীক্ষাতে নেট বা সেট বা এসএলএসসি পরীক্ষাতে এই লেভেলের কোশ্চেনই কিন্তু হয়ে থাকে। ওকে, তাহলে বলছে এটা একটা হটস্পট, কিন্তু এটা হটস্পট হলেও সেটা কিন্তু 5 সীমানাতেও আছে। ঠিক আছে, তো এখানে কি বলছে দেখো, আইসল্যান্ড এটা একটা হটস্পট এর উপরে অবস্থিত, তবে এটি হটস্পট এবং 5 সীমানার মিলনস্থলেই গড়ে উঠেছে। তাহলে এই বিবৃতিটাও কি হবে না সত্য হবে। তাহলে উপরে 3টা বিবৃতি যখন সত্য, তাহলে উত্তর কি হবে না ডি হবে সঠিক উত্তর। তাহলে এই প্রশ্নটা আমি কি থেকে নিয়েছিলাম না হটস্পট থেকে নিয়েছিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্ন আছে দেখো, এখানে মোট 60টা প্রশ্ন আলোচনা করব। এসএলএসটি পরীক্ষা বা নেট সেট পরীক্ষাতে কিন্তু ভীষণ কাজে দেবে তোমাদের এই ভিডিওটা। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখে নিও। আচ্ছা, প্লেট টেকটনিক্স পাত সংস্থান তত্ত্ব সম্পর্কে নিচের কোন বিবৃতিগুলি সঠিক? এখানে কি খুঁজে বের করব না কোন বিবৃতিগুলি বা কোন বিবৃতিটা সঠিক সেটা আমরা খুঁজে বের করব। ঠিক আছে, দেখো প্রথম কি বলেছে, পৃথিবীর পৃষ্ঠে প্রধান ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো যেমন পর্বত গঠনে প্লেট টেকটনিক্সের ভূমিকা সবচেয়ে বেশি। মানে পর্বত গঠনের ক্ষেত্রে প্লেট টেকটনিকের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি। বর্তমান বিভিন্ন থিওরি, বর্তমানে যে প্লেট টেকটনিক থিওরিটা ডেভেলপ করেছে তার উপর ভিত্তি করে কিন্তু পৃথিবীর পর্বতমালার সৃষ্টির ব্যাখ্যাগুলো সঠিকভাবে পাওয়া যায়। তাহলে এই বিবৃতিটা কি হবে বলতো, এটা কিন্তু সত্য হবে, এই বিবৃতিটা সত্য। 2 নম্বর কি বলেছে দেখো, মধ্য সামুদ্রিক শৈলশিরাগুলি যেটাকে বলছে মিড ওশিয়ানিক রিজেস হলো বিনাশকারী পাত সীমানা যেখানে গভীর উৎসযুক্ত ভূমিকম্প হয়। মনে রাখবে যেটা হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা বা মিড আটলান্টিক রিজ, যেটা একটা উদাহরণ আছে মধ্য আটলান্টিক শৈলশিরা। ঠিক আছে, বা মিড আটলান্টিক রিজ, সেটা কি হয় বলতো, দুটো পাত যখন পরস্পর থেকে দূরে সরে যায়, মানে প্রতিসারি পাত সীমানা বা অপসারী পাত সীমানা, তার ফলে ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে এসে নতুন করে ভূত্বক তৈরি হয়। ঠিক আছে, তো এখানে যেটা বলেছে যে মধ্য সামুদ্রিক শৈলশিরা বা মিড ওশেনিক রিজ হলো বিনাশকারী পাত সীমানা। বিনাশকারী কিন্তু না, ঠিক আছে, অভিসারী কিন্তু হলে বিনাশকারী হয়, প্রতিসারী হলে গঠনকারী হয়। তো দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাওয়া মানে কি প্রতিসারী পাত সীমানা বা অপসারী পাত সীমানা, সেখানে কিন্তু বিনাশকারী হয় না, গঠনকারী হয়। ঠিক আছে, তাহলে এটা কি উত্তর হবে বলতো, এটা হবে ফলস হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা ফলস হয়ে গেল এই স্টেটমেন্টটা। সি নম্বর কি বলছে দেখো, ম্যান্টাল বা গুরুমণ্ডল থেকে নির্গত তেজস্ক্রিয় তাপ আমরা যেটা রেডিও অ্যাক্টিভ হিট বলে থাকি, তো হলো পাতের চলনের মূল চালিকা শক্তি। এটা কিন্তু সত্য, তাহলে এটাকে আমরা কি লিখবো না টি লিখবো। ডিতে কি বলছে দেখো, শিলার ফাটল বরাবর ভেঙে যাওয়া এবং স্থানান্তরিত হওয়াকে বলছে ভাঁজ। তো শিলার ফাটল বরাবর ভেঙে যাওয়া স্থানান্তরিতকে কি ভাঁজ বলে? ভাঁজ বলে না, সেটাকে চ্যুতি বলা হয়, তাই না? তো এটার কি উত্তর হবে? এটা হবে ফলস। তাহলে দেখো বলছে নিচের কোন বিবৃতিগুলি সঠিক হলো। তাহলে সঠিক পেলাম আমরা এ, আর সঠিক পেলাম কি না সি। তাহলে এর মধ্যে এ আর সি যেখানে আছে সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে অপশনগুলো দেখে নাও, এ আর সি কোথায় আছে, এ আর সি দেখো 3 নম্বরে আছে এ আর সি সঠিক উত্তর। সঠিক উত্তরটা আমাদেরকে বেছে নিতে বলেছে, তাহলে কি হবে কেবল এ আর সি, এটা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের 3টা প্রশ্ন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। 4 নম্বর একটা প্রশ্ন দিয়েছে দেখো, বাম দিক ডান দিক মেলানোর জন্য একটা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখে নাও ভালো করে কি কি বলেছে। বলছে প্রথম পাত বা প্লেট শব্দটা প্রথম কি ব্যবহার করেন? আমরা জানি যে তুজো উইলসন প্রথম পাত বা প্লেট শব্দটা ব্যবহার করেন। কত সালে ব্যবহার করেন না 1965 সালে। এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে 1965 সালে কিন্তু তুজো উইলসন প্রথম প্লেট বা পাত শব্দটাকে ব্যবহার করেন। সমুদ্র বক্ষের বিস্তৃতি বা সি ফ্লোর হেডিং স্প্রেডিং, সেটাকে না হ্যারি হেস। এটার উত্তর হয়ে যাবে কি হ্যারি হেস। কত সালে না 1962 সালে কিন্তু হ্যারি হেস এই তত্ত্বটা কিন্তু গ্রন্থাগারে প্রকাশ করেছিলেন। আচ্ছা, মহিষঞ্চরের মতবাদ যেটাকে বলা হয় কন্টিনেন্টাল ড্রিপ থিওরি, এই তত্ত্বটা কে দিয়েছিলেন না এটা দিয়েছিলেন তোমার হচ্ছে আলফ্রেড ওয়েগনার। কত সালে দিয়েছিলেন না এটা দিয়েছিলেন হচ্ছে 1912 সালে। ঠিক আছে, 1912 সালে হয়ে যাবে এটার উত্তর। ঠিক আছে, 1912 সাল। লাস্টে কি দিয়েছে দেখো, প্লেট টেকটনিক ধারণার আনুষ্ঠানিক রূপদান কে করেন, যাকে পাঁচ সংস্থান তত্ত্বের জনক বলা হয়,
পিচো হবে সঠিক উত্তর 1968 সাল। 67 বা 68 সাল সঠিক উত্তর হয়। তাহলে এইভাবে কিন্তু আমাদের মিলাতে হবে, এইভাবে নিচের দিকে কোড দেওয়া থাকে বা কোড দেওয়া আছে, সেইভাবে কিন্তু মিলালেই সঠিক উত্তরটা পাওয়া যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো এই বছর এসএলএসটি পরীক্ষাতে কিন্তু কোয়েশ্চেন এরকম বাম দিক ডান দিক, ঠিক আছে, সত্য মিথ্যা, ভুল বিবৃতি, সঠিক বিবৃতি, এই ধরনের প্রশ্ন কিন্তু বেশি আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এরপর চলো কি বলেছে 5 নম্বর প্রশ্ন। বলছে পাত সীমানা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়। মানে সঠিক নয় মানে আমরা কি খুঁজে বের করবো, মিথ্যা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, কি কি দিয়েছে দেখো, প্রতিসারী পাত সীমানা যেটাকে বলছে ডাইভার্জিং বাউন্ডারিজ, অনবরত নতুন মহাসাগরীয় ভূত্বক তৈরি হয়, এটা কিন্তু কি হবে বলতো, এটা সত্য হবে। ঠিক আছে, প্রতিসারী বা অপসারী পাত সীমানা বরাবরই ভূগর্ভ থেকে ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে এসে সমুদ্র তলদেশে নতুন নতুন ভূমিরূপ তৈরি হতে থাকে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সত্য কথা, কিন্তু আমাদের কি খুঁজে বের করতে বলেছে, মিথ্যা। সঠিক নয় মানে আমাদের কি খুঁজবো, আমরা মিথ্যা বের করব। নিরপেক্ষ পাত সীমানায় ভূত্বক তৈরিও হয় না আবার ধ্বংসও হয় না, এই জন্য তো নাম তার ট্রান্সফার বাউন্ডারিজ বা নিরপেক্ষ। নিরপেক্ষ মানে না ধ্বংস করে না সৃষ্টি করে, তাহলে এই বিবৃতিটাও কি হবে না, সত্য হবে। সি নম্বর কি বলেছে দেখো, প্রতিসারী পাত সীমানা বরাবর সাবডাকশন ঘটে। সাবডাকশন কি প্রতিসারী পাত সীমানা বরাবর ঘটে? সাবডাকশন মানে ভারী পাতটা হালকা পাতের নিচে প্রবেশ করা, সেটা কি বলা হয়, অভিসারী পাত সীমানায় হয়, তাই না? তাহলে এই বিবৃতিটা আমরা কি পাবো বলতো, ফলস পেয়ে যাবো বা মিথ্যা পাবো। ডিতে কি বলেছে দেখো, গভীর সামুদ্রিক খাতগুলি সাধারণত মহাসাগরীয় অভিসারী পাত সীমানায় গড়ে উঠেছে, এটাও কিন্তু সত্য। তাহলে এই চারটা বিবৃতির মধ্যে শুধুমাত্র সি এই বিবৃতিটাই কি বলেছে, মিথ্যা। আমাদের কি বলেছে, সঠিক নয়। সঠিক নয় মানে আমরা কি খুঁজবো, মিথ্যা। তাই সঠিক উত্তর কি হয়ে যাবে, সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো 6 নম্বর যে প্রশ্নটা আছে সেটা বলেছে টেকটনিক পাতের গাঠনিক বৈশিষ্ট্য সম্পর্কিত নিচের বিবৃতিগুলো বিবেচনা করুন। এখানে দেখো বিবৃতিটা দিয়েছে, সেই বিবৃতির ভিত্তিতে কিছু কোডের আকারে প্রশ্ন দিয়েছে। বলছে দেখো, মহাদেশীয় পাতগুলি পুরু বা মোটা হয়, কিন্তু এগুলি কম ঘনত্বের গ্রানাইট শিলা দ্বারা গঠিত। তাহলে এই যে বিবৃতিটা বলেছে এটা সত্যি না মিথ্যা, এটা কিন্তু সত্যি। ঠিক আছে, কেন বলতো, মহাদেশীয় পাতের গভীরতাটা বেশি হয় এবং সেগুলো হালকা হয় এবং গ্রানাইট শিলা দিয়ে তৈরি হয়। আর মহাসাগরীয় পাতগুলো ওশিয়ানিক লিথোস্ফিয়ার যেটা পাতলা হয়, কিন্তু এগুলি বেশি ঘনত্বের ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। তাহলে দুটো বিবৃতি কি হবে বলতো, সঠিক হবে। প্রশ্ন কি চেয়েছে দেখো, বলছে উপরের বিবৃতিগুলির মধ্যে কোনটি অথবা কোনগুলি সঠিক। তো এর মধ্যে কোনটা সঠিক বা কোনগুলি সঠিক এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কি বলেছে দেখো, তাহলে দুটোই হলো সঠিক, তাহলে 1 এবং 2 উভয়ই হবে সঠিক, এটা হয়ে যাবে সি হবে সঠিক উত্তর। ওকে, তাহলে 6টা প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেল। 7 নম্বর প্রশ্ন আছে দেখো, নিচের মধ্যে কে প্রথম প্লেট বা পাত শব্দটি ব্যবহার করেন। তো এখান থেকে অপশন দিয়েছে তুজো উইলসন, 1965 সালে কিন্তু তিনি প্রথম পাত বা প্লেট শব্দটাকে ব্যবহার করেন, এটা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, মনে রাখবে পার্কার এবং মর্গান, ঠিক আছে, পার্কার 1967 সালে প্লেটের চলন সম্পর্কে ধারণা দিয়েছিলেন। ওকে, আর এই পিচোকে কি বলা হয় বলতো, পাট সংস্থান তত্ত্বের জনক বলা হয়। ঠিক আছে, পাট সংস্থান তত্ত্বের জনক কে বলতো, পিচো। আর হ্যারি হেস সি ফ্লোর স্প্রেডিং এর তত্ত্বটা দিয়েছিলেন কত সালে না, 1962 সালে কিন্তু হ্যারি হেস সি ফ্লোর স্প্রেডিং এই তত্ত্বটা দিয়েছিলেন। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা আছে দেখো, বলছে যে পাত সংস্থান বা পাতের চলন মূলত নিচের কোন প্রক্রিয়ার দ্বারা চালিত হয়। তাহলে পাতগুলো যে চলন হয় কোন প্রক্রিয়ার দ্বারা চলন হয়, চাঁদ ও সূর্যের জোয়ার ভাটার আকর্ষণ বল, নিশ্চয়ই এটার জন্য মুভমেন্ট হয় না। ম্যান্টল বা গুরুমণ্ডলের পরিচলন স্রোত এবং স্ল্যাব পুল, এটাই হবে সঠিক উত্তর। পরিচলন স্রোত এবং স্ল্যাব পুলের জন্য কিন্তু পাতগুলো কি করে না, মুভমেন্ট করে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হতে থাকে। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন দিয়েছে দেখো, নিচের কোনটি একটি নিরপেক্ষ বা রক্ষণশীল পাত সীমানায় অবস্থিত, যেটাকে বলছে কনজারভেটিভ অর ট্রান্সফর্ম বাউন্ডারি। ঠিক আছে, তার নিরপেক্ষ পাত সীমানায় গড়ে ওঠা বেস্ট একটা ভূমিরূপের নাম বা বেস্ট একটা উদাহরণ সেটা কিন্তু পরীক্ষাতে আসে, মধ্য আটলান্টিক শৈলশিরা, মিড আটলান্টিক রিজ। এটা কিন্তু কি বলতো, ডাইভার্জিং প্লেট বাউন্ডারির মধ্যে কিন্তু এটা গড়ে উঠেছে। কোথায় না, আটলান্টিক মহাসাগরের মাঝখানে মিড আটলান্টিক রিজ। ঠিক আছে, মধ্য আটলান্টিক শৈলশিরা যেটা দেখতে অনেকটা কি বলতো, এস আকৃতির মধ্য আটলান্টিক শৈলশিরা আছে এবং এর মাঝখান দিয়ে কিন্তু একটা খাত এটাকে ভাগ করেছে। এই খাতটার নাম কি বলতো, এই খাতটার নাম হচ্ছে রোমানাস খাত। তাহলে আটলান্টিক মহাসাগর যেটা মধ্য আটলান্টিক শৈলশিরা সেটাকে ভাগ করেছে কি, রোমানাস খাত, এটা দুটো ভাগে ভাগ করেছে। উপর দিকেরটাকে বলা হয় ডলফিন উচ্চভূমি, ঠিক আছে, বা ডলফিন
চ্যালেঞ্জ ডলফিন রাইস, আর দক্ষিণটাকে বলা হয় চ্যালেঞ্জার রাইস। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আর আটলান্টিক মহাসাগরের গভীরতম যে সমুদ্র খাত সেটার নাম কি না, সেটার নাম কিন্তু পুয়ের্তো রিকা খাত। এইভাবে পরীক্ষাতে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তাহলে এটা কিন্তু নিরপেক্ষ পাত সীমানাতে না, এটা কিন্তু ডাইভার্জিং প্লেট বাউন্ডারি, তাই এটা সঠিক উত্তর হবে না। এরপর দেখো মারিয়ানা খাত। মারিয়ানা খাত কিন্তু অভিসারী পাত সীমানায় গড়ে উঠেছে। অভিসারী মানে দুটো মহাসাগরীয় অভিসারী সীমানা বরাবরই কিন্তু এই মারিয়ানা খাতটা গড়ে উঠেছে। সেই দুটো পাতের নাম কি, একটা প্রশান্ত মহাসাগরীয় পাত আর হচ্ছে ফিলিপাইন্স প্লেট। ঠিক আছে, এর মধ্যে কি প্রশান্ত মহাসাগরীয় পাতটা ভারী, সেটা হচ্ছে ফিলিপিন্স পাতের নিচে প্রবেশ করেছে এবং সেখানে পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত গড়ে উঠেছে, তার নাম কি মারিয়ানা খাত। আর মারিয়ানা খাতের গভীরতা কত, প্রায় 11,034 বা 33 মিটার কিন্তু এর গভীরতা। এটাই হচ্ছে পৃথিবীর গভীরতম খাত। কিন্তু এটা এটা বলছে রক্ষণশীল পাত সীমানায় কি গড়ে উঠলো, নিশ্চয়ই না। এটা কি বলতো, তোমার হচ্ছে অভিসারী পাত সীমানা। ঠিক আছে, এটাকে কি বলছে, অভিসারী পাত সীমানা, মানে এটা সঠিক উত্তর হলো না। এরপর হচ্ছে সান আন্দ্রিয়াস চ্যুতি, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, ক্যালিফোর্নিয়াতে আছে সান আন্দ্রিয়াস ফল্ট বা সান আন্দ্রিয়াস চ্যুতি, এই বরাবরই কিন্তু এটা গড়ে উঠেছে তোমার হচ্ছে এই পাত সীমানাটা। ওকে, আচ্ছা, তাহলে এটা সঠিক উত্তর কি হলো, সি হবে সঠিক উত্তর। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন আছে, দেখো 10-এ কি বলেছে, যে পূর্ব আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি কোন ধরনের পাত সীমানায় অবস্থিত। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, নেট সেট বা এসএলএসটি পরীক্ষাতে কিন্তু এই লেভেলের কোয়েশ্চেন গুলো কিন্তু আসবে। বলছে পূর্ব আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি কোন ধরনের পাত সীমানা। পূর্ব আফ্রিকা, দেখবা আফ্রিকা মহাদেশের ক্ষেত্রে ধরে নিচ্ছে এটা আফ্রিকা মহাদেশ, এই যে অংশটা, এই অংশটা কিন্তু ফেটে গেছে, ফেটে গিয়ে এই অংশ আর এই অংশটা দুটো ভাগে ভাগ হচ্ছে। তাহলে এই গোটাটা কি ছিল, আফ্রিকান প্লেট ছিল, সেটা ভেঙে গিয়ে এই সাইডে একটা পাত সীমানা তৈরি হয়েছে, এটা একটা পাত সীমানা বা এটা একটা প্লেট, এটা একটা প্লেট কিন্তু তৈরি হয়েছে। এটাকে বলছে সোমালি প্লেট, এটাকে বলছে নুবিয়ান প্লেট। ঠিক আছে, তো এর মাঝে কিন্তু একটা তৈরি হয়েছে গ্রেট রিফট ভ্যালি। ঠিক আছে, তো এটাকে বলছে দ্য গ্রেট রিফট ভ্যালি। ওকে, তাহলে আফ্রিকাতে অবস্থিত। বলছে কোন ধরনের পাত সীমানা, এই দুটো পাত সীমানা তৈরি হওয়ার পরে এই পাতটা এদিকে আসছে, এই পাতটা এদিকে যাচ্ছে, তারপরে কি বলতো সমুদ্রের জল প্রবেশ করে এখানে একটা নতুন মহাসাগর ভবিষ্যতে তৈরি হবে। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর কি হবে বলতো, অপসারী পাত সীমানা, যেটাকে বলছে কি বলতো ডাইভার্জেন্ট প্লেন বাউন্ডারি। ঠিক আছে, এটাই কিন্তু হবে এই সঠিক উত্তর, মনে থাকবে। তাহলে পূর্ব আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি এটা কোন ধরনের প্লেট সীমানায় গড়ে উঠেছে, ডাইভার্জিং বা প্রতিসারী পাত সীমানায় কিন্তু এটা গড়ে উঠেছে, অভিসারী পাত সীমানায় কিন্তু না। আচ্ছা, 11 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো বলছে পৃথিবীর কোন স্তরটি টেকটনিক পাত বা প্লেট গঠন করে। এর মধ্যে কোনটা হচ্ছে প্লেট বা পাতের গঠন। বলছে অ্যাস্থনোস্ফিয়ার, অ্যাস্থনোস্ফিয়ার উপর তো প্লেটগুলো ভেসে থাকে, তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হবে না। বলছে লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল, এই লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল গুলোই হচ্ছে পাত, তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর, এটা হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, মেসোস্ফিয়ার কি বলতো, আমরা কি জানি গুরুমণ্ডলের দুটো ভাগ, ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডলকে বলা হয় অ্যাস্থনোস্ফিয়ার আর নিম্ন গুরুমণ্ডলকে বলা হয় মেসোস্ফিয়ার। আবার বায়ুমণ্ডলেও কিন্তু মেসোস্ফিয়ার আছে, তাই না, টোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এরকম যে এখানেও কিন্তু মেসোস্ফিয়ার আছে। ঠিক আছে, তো 11 নম্বর সঠিক উত্তর কি হবে, বি হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো 12 নম্বর যে প্রশ্নটা আছে, বলছে দেখো কোন ভূ পদার্থগত প্রমাণটি হ্যারি হেসের সমুদ্র বক্ষের বিস্তৃতি তত্ত্বকে সরাসরি সমর্থন করে। এখানে আমরা কোনটা দেখে বুঝতে পারবো যে সি ফ্লোর স্প্রেডিং হয়েছে বা হচ্ছে, এটা সঠিক উত্তর হবে বি, সমুদ্র বক্ষের এটাকে প্যালিওম্যাগনেটিক স্ট্রিপ, প্যালিওম্যাগনেটিক স্ট্রিপ দিয়ে বুঝতে পারবো যে না সি ফ্লোর স্প্রেডিং কিন্তু হচ্ছে। ওকে, দেখো দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার উপকূলের জিগস ফিট এটা কি প্রমাণ করে, এটা প্রমাণ করে কিন্তু মহিষঞ্চরণ মতবাদ কনসেপ্টটাকে। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, দেখো সাজাতে বলেছে। বলছে পাত সংস্থান তত্ত্বের পটভূমি তৈরিকারী ধারণাগুলিকে সঠিকভাবে সঠিক কালানুক্রমে সাজাতে বলেছে, সঠিক কাল অনুক্রমে সাজাতে বলছে, মানে পর পর আগে কোনটা তারপরে কোনটা তারপরে কোনটা, এইভাবে কিন্তু আমরা সাজাবো। ঠিক আছে, আর একটা জিনিস, তোমাদের কোয়েশ্চেনের কোয়ালিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করবে, ভালো হলেও কমেন্ট করবে, খারাপ হলেও কমেন্ট করবে। ঠিক আছে, দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, পাত সংস্থান তত্ত্বের পটভূমি তৈরিকারী ধারণাগুলিকে সঠিকভাবে আমাদের সাজাতে বলেছে। বলতে সমুদ্র বক্ষের বিস্তৃতি সি ফ্লোর স্প্রেডিং, এটা মেনলি হয়েছে 1960-এর দশকে, কিন্তু সঠিক সালটা কত হবে, 1962 সাল হবে। ওকে, মহাদেশীয় সঞ্চরণ বা এটাকে বলছে কন্টিনেন্টাল ডিপ থিওরি 1912 সাল। ঠিক আছে, এটা কি দিয়েছিল ওয়েগনার, এটা কে দিয়েছিলেন না হ্যারি হেস দিয়েছিলেন। পরিচলন স্রোত মতবাদ বা কনভেকশন কারণ থিওরি, ঠিক আছে, এটা কার না আর্থার হোমস, এটার সালটা কত, এটার সালটা কিন্তু 1928 বা 29 সাল।
আচ্ছা, পাঁচ সংস্থান তত্ত্ব প্লেট টেকটনিক থিওরি, ঠিক আছে, এটা কত সাল? এটা কিন্তু 1968 সাল, ঠিক আছে। তাহলে এই যে আমরা এইভাবে যদি পরপর সালগুলোকে সাজাই, তাহলে 1 নম্বরে কি হবে বলতো? 1 নম্বর হবে 1912 সাল। 2 নম্বর কি হবে বলতো? এটা হবে এটা। 3 নম্বরটা, 2 নম্বর হবে এটা। আচ্ছা, 3-এ কি হবে এই দুটোর মধ্যে? 3-এ হবে সি ফ্লোর স্প্রেডিং, আর 4-এ কি হবে? এটা হবে। তাহলে আমাদের এটা 1 1 মানে 2, এখানে 2 কোথায় আছে? 2 এটা আগে আছে, এটা আগে, মানে এই দুটো সঠিক উত্তর হবে না। 2 এর পরে কোনটা আছে? 1 এর পরে এদিকে 2 কোথায় আছে? 1 এর পর 2 এটা, ঠিক আছে, এটা মানে হচ্ছে 3। তাহলে 2 এর পরে 3 এটা, এটা হয়ে যাবে সঠিক উত্তর, মানে 2 3, তারপর হচ্ছে 1 1 মানে এটা, তারপর হচ্ছে 4, এটা হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। কালক্রম অনুসারে যদি সাজাতে বলে, তার মানে বুঝতে হবে কম থেকে বেশির দিকে, মানে প্রথমে কোনটা তারপরে কোনটা, ঠিক আছে, এইভাবে সাল অনুসারে আমরা সাজিয়ে দিব, তাহলেই হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে কয়টা প্রশ্ন হলো? না 13টা প্রশ্ন কিন্তু হয়ে গেল। দেখো 14 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরকে বেষ্টন করে থাকা অগ্নিবলয়, যেটাকে বলছে রিং অফ ফায়ার, সৃষ্টির প্রধান কারণ কি? ঠিক আছে, আমরা জানি যে পৃথিবীর প্রায় 75% আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরের চারপাশে কিন্তু বিস্তার করেছে। তো এটা তৈরি হওয়ার কারণ কি? বলছে ব্যাপক হারে সামুদ্রিক ভূত্বকের ফাটল বা রিম্পল, এটা নিশ্চয়ই এটা না। অভিসারী পাত সীমানায় অবস্থিত বিস্তীর্ণ সাবডাকশন জোন, যেটা হচ্ছে পাতের নিমজ্জন, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। অর্থাৎ প্রশান্ত মহাসাগরকে বেষ্টন করে থাকা চারদিকে যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু সাবডাকশন হচ্ছে, অর্থাৎ ভারী প্রশান্ত মহাসাগরের পাতটা হালকা পাতের নিচে প্রবেশ করছে, তার ফলে কিন্তু সেখানে অগ্নুৎপাতটা এবং তার সাথে সাথে ভূমিকম্পও হয়ে থাকে, ঠিক আছে। তাহলে 14 নম্বর প্রশ্ন কমপ্লিট। 15 নম্বর যে প্রশ্ন আছে দেখো কি বলছে, যে দুটি সামুদ্রিক পাতের অভিসারী সীমানায়, যেটাকে বলছে ওশিয়ানিক ওশিয়ানিক কনভার্জেন্স, কোন পাতটি নিমজ্জিত হবে? দুটোই যদি মহাসাগরীয় পাত হয় তাহলে কোনটা নিমজ্জন হবে? অবশ্যই ভারী পাতটা হবে, যার ডেনসিটি বেশি সেটা কিন্তু নিচে প্রবেশ করবে। দুটো মহাসাগরীয় হোক বা দুটো মহাদেশীয় হোক, তার মধ্যে তুলনামূলকভাবে যেটা একটু বেশি ভারী সেটাই হচ্ছে নিচে প্রবেশ করবে। তাই কি বলছে দেখো, অপেক্ষাকৃত নবীন আর উষ্ণপাত, নিশ্চয়ই না। অপেক্ষাকৃত প্রাচীন, শীতল আর ভারী পাত, এটা হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে 15 নম্বর কি হবে? বি হবে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন আছে দেখো, রিজ পুশ মেকানিজমটি ঘটার মূল কারণ কি? ভীষণ ইম্পর্টেন্ট, রিচ পুশ। রিচ পুশ মানে কি বলতো? মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর কি হয়, ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে আসে, বেরিয়ে এসে এরকম উঁচু হয়, উঁচু হওয়ার পর ম্যাগমাগুলো আস্তে 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 সরে যায়, অর্থাৎ পাতটাকেও আস্তে আস্তে ঠেলতে ঠেলতে দুই দিকে সরিয়ে নিয়ে যায়, এটাকে বলছে রিচ পুশ মেকানিজম বলা হয় এটাকে, ঠিক আছে। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? মধ্য সামুদ্রিক শৈলশিরাগুলি উঁচুতে অবস্থান করায় মাধ্যাকর্ষণ বলের কারণে পাতগুলি ঢাল বেয়ে দুই পাশে সরে যায়, সেটাকে বলছে রিচ পুশ, অবশ্যই মনে রাখবে তোমরা। 17 নম্বর প্রশ্নটা আছে দেখো, 17তে কি বলেছে, যে সামুদ্রিক আর মহাসাগরীয় পাতের অভিসারণে, অর্থাৎ ওশিয়ানিক কন্টিনেন্টাল কনভার্জেন্স মানে পরস্পরের সংঘর্ষ হওয়া, সাধারণত কোন ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো তৈরি হবে? ঠিক আছে, অভিসারী পাতের পরে কি তৈরি হবে? বলছে গভীর সমুদ্র খাত আর মহাদেশীয় আগ্নেয় পর্বতমালা, মধ্য সামুদ্রিক শৈলশিরা অভিসারের ফলে মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হবে না, আগ্নেয়গিরিহীন উচ্চ মালভূমি, এটাও হবে না, সূচার জোন এবং কাঠামোগত অববাহিকা। সূচার জোন অর্থাৎ শিবন রেখা, এটাও কিন্তু তৈরি হবে না। শিবন রেখা কখন হয়? সেটা অভিসারী চলনও হয়, কিন্তু কখন হবে? দুটো মহাদেশীয় পাতের অভিসারী চলনের ফলে কিন্তু এই সূচার জোনটা তৈরি হয়। এখানে বলছে সামুদ্রিক আর মহাদেশীয় কি হবে? গভীর সামুদ্রিক খাত তৈরি হবে এবং মহাদেশীয় আগ্নেয় পর্বতমালাও তৈরি হবে। 18 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট, দেখো কি বলছে, হাওয়াই আইল্যান্ড। হাওয়াই আইল্যান্ড যখনই আসবে তখনই বুঝতে হবে সেটা একটা হটস্পটের উপরে অবস্থিত, ঠিক আছে। তাহলে এটা কি অবশ্যই পাত সীমানা হবে না? অবশ্যই পাত সীমানা হবে না। পাতের অভ্যন্তরস্থ হটস্পট বা ম্যাগমা প্লিউম এই অ্যাক্টিভিটির ফলে কিন্তু হাওয়াই দ্বীপপুঞ্জটা তৈরি হয়েছে। তিনটা উদাহরণ মনে রাখতে বলেছি, হাওয়াই দ্বীপপুঞ্জ, আইসল্যান্ড, আর একটা কি বলেছিলাম না, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। তিনটাই কিন্তু পৃথিবীর বিখ্যাত হটস্পটের উপর অবস্থিত, ঠিক আছে। চলো 18 নম্বর প্রশ্নটা আছে দেখো কি বলেছে। 18 নম্বর প্রশ্ন যেটা আছে সেটাই বলেছে তোমাদের, যে পাত সংস্থান তত্ত্ব ট্রিপল জাংশন বলতে কি বোঝায়, অর্থাৎ ত্রিপাত সীমানা কি? ত্রিপাত সীমানা কি? যে বিন্দুতে তিনটি পাত টেকটনিক পাতের সীমানা একে অপরের সাথে মিলিত হয়, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? ত্রিপাত সীমানা বা ট্রিপল জাংশন বলবো। ট্রিপল জাংশন থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, আমি কিন্তু উদাহরণ অলরেডি বলে দিয়েছি। একটা হচ্ছে আপার
ট্রিপল জাংশন এটার উদাহরণ। আর একটা কি বলেছিলাম, ওই নাজকা পাত, কোকোস পাত আর হচ্ছে দক্ষিণ আমেরিকা পাত, সেখানে কিন্তু একটা ট্রিপল জাংশন তৈরি হয়েছে। এই দুটো উদাহরণ মনে রাখলেই হবে। ঠিক আছে। 19 নম্বর, নিচের কোনটিকে একটি ছোট পাত বা মাইনর প্লেট হিসেবে গণ্য করা হয়? তোমাদেরকে কিন্তু অবশ্যই যেটা 7টা বড় বড় পাত আছে সেই পাতটা অবশ্যই মনে রাখতে হবে। তার সাথে সাথে মেজর মাইনর যে প্লেট 8টা আছে সেই 8টাও কিন্তু নাম মনে রাখতে হবে। নাজকা, কোকোস, জুয়ান ডি ফুকা, এটা কিন্তু প্রত্যেকটা একটা কি মাইনর প্লেট বা ছোট পাতের উদাহরণ। খুব ছোট পাত কিন্তু না, মাইনর প্লেট এগুলো। আচ্ছা, 20 নম্বর আছে দেখো, উইলসন চক্র বা উইলসন সাইকেল নিচের কোন বিষয়টিকে ব্যাখ্যা করে? ভীষণ ইম্পর্টেন্ট। উইলসন চক্র দিয়ে আমি দেখবো একটা ভিডিও দিয়েছিলাম, সেখান থেকে নেটে বা এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে। সমুদ্র তলদেশের যে মহাসাগরের যে তলদেশ, সেই মহাসাগরের তলদেশগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে এবং কিভাবে আস্তে আস্তে আবার ধ্বংস হয়ে যাচ্ছে, টোটাল কনসেপ্টটাই দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? উইলসন সাইকেলের মাধ্যমে। ঠিক আছে, টুজো উইলসন এই কনসেপ্টটা দিয়েছিলেন। তার মানে এটা কি হবে বলতো? মহাসাগরীয় অববাহিকার পর্যায়ক্রমিক উন্মুক্ত হওয়া এবং বন্ধ হওয়া, উত্থান এবং পতন, এটাকে কি বলা হয়েছে? না, উইলসন সাইকেল বলা হয়েছে। ঠিক আছে। 21 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, 21 নম্বরে কি বলেছে? 21 নম্বরে যেটা বলেছে, নিচের কোন সাগরটি উইলসন চক্রের অন্তিম পর্যায়ে অবস্থিত, অর্থাৎ টার্মিনাল বা শেষ পর্যায়ে। মনে থাকবে, উইলসন চক্রের শেষ পর্যায়ে যেটা আছে সেটা কিন্তু ভূমধ্যসাগর। ওকে, ভূমধ্যসাগর কিন্তু আস্তে আস্তে বুঝে যাবে, ওর অস্তিত্ব কিন্তু থাকবে না, টার্মিনেট হয়ে যাবে। তাই উইলসন সার্কেলের কিন্তু এটাই হচ্ছে লাস্ট অবস্থা। আচ্ছা, 22 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে 5 সংস্থান তত্ত্বের সূচার্জন, এই সূচার লাইন দিয়েও কিন্তু প্রশ্ন আসে। যেটা বলেছিলাম যে দুটি মহাদেশীয় পাত পরস্পরের সাথে মিশে যায় এবং সিমেন্টের মতো সেটা একদম জোড়া লেগে যায়, সেটাই বলছে সূচার্জন। যেমন তোমার যে অস্ট্রেলিয়া পাত এবং তার সাথে সাথে তোমার হচ্ছে ইউরেশীয় পাত, এই দুটো পাতের কিন্তু সংঘর্ষের ফলে সিন্ধু শিবন রেখা বা ইন দা সূচার লাইন তৈরি হয়েছে। এটা উত্তর হবে বি, হবে সঠিক উত্তর। ঠিক আছে। এরপর চলো 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলছে পর্বতমালায় পাওয়া যায় অফিওলাইট শিলা কিসের ইঙ্গিত বহন করে? এটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট টার্ম, অফিওলাইট বা অফিওলাইট শুট। এটা কি তোমরা একটু ভালো করে বুঝে নাও। ঠিক আছে। দেখো এখানে কি বলছে, প্রাচীন মহাদেশীয় শিল্ডের উদাহরণ। নিশ্চয়ই প্রাচীন মহাসাগরীয় শিল্ডের উদাহরণ কিন্তু অফিওলাইট শুটের নয়। এরপর কি দিচ্ছে দেখো, প্রাচীন মহাসাগরীয় তলদেশের টুকরো যা সংঘর্ষের সময় উপরে উঠে এসেছে, এইটাই হবে সঠিক উত্তর। কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, অফিওলাইট শুটটা কি জিনিস। ঠিক আছে। এটা থেকে কিন্তু 16 সালে একটা প্রশ্ন তোমাদের এসএলএসটি তে এসেছিল। ঠিক আছে। ধরো একটা মহাদেশীয় পাত আছে, একটা মহাসাগরীয় পাত আছে, তাহলে নিয়ম অনুসারে কি হবে? মহাসাগরীয় পাতটা নিচে প্রবেশ করবে, কিন্তু কখনো কখনো মহাসাগরীয় পাতের কিছু অংশ উপর দিকে যায় আর কিছু অংশ নিচের দিকে যায়। তাহলে মহাসাগরীয় পাতের কিছু অংশ যদি মহাদেশীয় পাতের উপরে চলে যায়, তারপরে সেই জায়গাটা পরবর্তীকালে বেঁকে গিয়ে, দুমড়ে মুচড়ে বেঁকে গিয়ে একটা পর্বতমালা তৈরি হবে। তাহলে সেই পর্বতমালার উপরে আমরা কিসের অবস্থান পাবো? মহাদেশীয় অংশের অবস্থান পাবো না মহাসাগরীয় অংশের অবস্থান পাবো? মহাসাগরীয় অংশের অবস্থান পাবো। এই যে শিলাগুলো ভেঙে চুরে দুমড়ে মুচড়ে মহাদেশীয় ভূত্বকের উপরে মহাসাগরীয় ভূত্বকেরই শিলাখণ্ড পাওয়া যাচ্ছে, সেটাকে আমরা কি বলবো? অফিওলাইট বলবো। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? অফিওলাইট বলবো। তাই বলছে দেখো, প্রাচীন মহাসাগরীয় তলদেশের টুকরো সংঘর্ষের সময় কি হয়? উপরে উঠে এসেছে, এটাকে আমরা কি বলবো? অফিওলাইটস বলবো। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যারা আমার এসএলএসটি কোর্সটাকে বাই করেছো, সে ব্যাচ 1 হোক বা ব্যাচ 2 হোক, এই নোটস গুলো কিন্তু তোমরা সেই অ্যাপের মধ্যেই পিডিএফ সেকশনে পেয়ে যাবে। ঠিক আছে, এই নোটস পাবে, প্লাস শর্ট নোটস বা ডেসক্রিপটিভ নোটস, সেটাও কিন্তু তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে। 24 নম্বর, ওয়েগনারের মহাদেশীয় সঞ্চরণ এবং আধুনিক পাত সংস্থান তত্ত্বের মধ্যে প্রধান মৌলিক পার্থক্য কি? এটা কিন্তু সঠিক উত্তর হবে তোমার, যে ওয়েগনার ভেবেছিলেন মহাদেশগুলি সমুদ্রের তলদেশ ভেদ করে ভেসে চলেছে। পাত সংস্থান তত্ত্ব বলে মহাদেশ আর মহাসাগরীয় তলদেশ গোটা একটা পাতের অংশ হিসেবে একসাথেও ঘুরতে পারে। ঠিক আছে, তাহলে এই বি নম্বর হবে এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সিয়েট। 25 নম্বর প্রশ্ন দেখো, আইসল্যান্ড আগ্নেয়গিরি সক্রিয়তা হিসেবে নিচের কোনটির বাস্তব উদাহরণ? ঠিক আছে, তাহলে আইসল্যান্ডে কিন্তু ক্রমাগতই অগ্নুৎপাত হতে থাকে। এর মধ্যে কিসের জন্য হয়? আইসল্যান্ডের কথা বললেই মনে রাখবে কিন্তু হটস্পট। কিন্তু আইসল্যান্ড একটা ব্যতিক্রম উদাহরণ, সেখানে হটস্পটও আছে এবং তার সাথে সাথে সেখানে কিন্তু প্লেট বাউন্ডারিও আছে। ঠিক আছে, তাই এটা সঠিক উত্তর কি হবে বলতো? এটা সঠিক উত্তর হবে, হ্যাঁ, একটি মধ্য সামুদ্রিক শৈলশিরা, যেটা সমুদ্রের উপরে পৃষ্ঠে জেগে উঠেছে, মানে ম্যাগমাগুলো জমতে 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 জলের উপরে জেগে উঠে একটা দ্বীপ তৈরি হয়েছে, কিন্তু সেটা একটা হটস্পট এবং প্লেট বাউন্ডারি দুটোরই মাঝে অবস্থিত আইসল্যান্ডটা। ঠিক আছে।
আচ্ছা, এরপর চলো 26 নম্বর। বলছে নিচের কোন প্রযুক্তির সাহায্যে বর্তমানে পাতের চলন নিখুঁত বার্ষিক গতিবেগ পরিমাপ করা যায়? মানে পাত যে মুভমেন্ট করছে, সে মুভমেন্ট করার প্রধান যেটা এখন ওয়ে, সেটা হচ্ছে জিপিএস, অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম, এর সাহায্যে কিন্তু মাপা হচ্ছে। তাহলে জিপিএস কোনটা আছে? জিপিএস এবং ভিএলবিআই, এই দুটো টেকনিক বা এই দুটো প্রযুক্তির সাহায্যে কিন্তু পাতের চলন কিন্তু মাপা হচ্ছে, ঠিক আছে, বা পরিমাপটাকে আমরা জানতে পারছি। চলো 27 নম্বর প্রশ্ন আছে, দেখো। বলছে বিখ্যাত মারিয়ানা খাত কোন দুটি পাতের অভিসরণের ফলে তৈরি হয়েছে? অভিসরণ মানে অভিসারী চলন, ঠিক আছে। মারিয়ানা খাত মেনলি কিন্তু কি বললাম, যে অভিসারী চলন। একটা ছিল প্রশান্ত মহাসাগরীয় পাত আর ফিলিপিন্স পাত। প্রশান্ত মহাসাগরীয় পাতটা ফিলিপিন্স পাতের নিচে প্রবেশ করছে, তাই এটা সঠিক উত্তর কি হবে? প্রশান্ত মহাসাগরীয় পাত এবং ফিলিপিন্স পাত। এটা হচ্ছে এর গভীরতা কত? 11,000, প্রায় 34 মিটারের মতো কিন্তু এর গভীরতা, ঠিক আছে। মানে 11,000-এর উপরে, মানে 11 কিলোমিটার সমুদ্র তলদেশের গভীরতা, ঠিক আছে। এটা হচ্ছে পৃথিবীর গভীরতম খাত। তাহলে প্রশান্ত মহাসাগর গভীরতম খাত কি? মারিয়ানা খাত, ঠিক আছে। দ্বিতীয় গভীরতম খাতের নাম হচ্ছে টোঙ্গা খাত, এটাও প্রশান্ত মহাসাগরে আছে। ভারত মহাসাগরের গভীরতম খাতের নাম কি? সেটা হবে সুন্দা খাত। এবং আটলান্টিক মহাসাগরের গভীরতম খাতের নাম কি? সেটা কিন্তু উত্তর হবে পুয়োর তরিকো খাত। এইভাবে কিন্তু তোমরা কনসেপ্ট গুলোকে মনে রাখবে। 28 নম্বর, দেখো মেলাঙ্গে কি জিনিস? ঠিক আছে, মেলাঙ্গে নামক মিশ্র শিলাস্তূপ সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়? ঠিক আছে, এটা হবে দেখো সাবডাকশন পাতের বা সাবডাকশন খাতের পাশে অ্যাক্রিশনারি ওয়েজে। এটার মানে কি বলতো? যখন দুটো মহাসাগরীয় পাত একটা আর একটা নিচে প্রবেশ করবে, তখন কি হয় বলতো? সেখানকার শিলাখণ্ড ভেঙে চুরে দুমড়ে মুচড়ে, ঠিক আছে, একটা মিশ্রিত খণ্ড বা মিশ্রিত একটা অংশ তৈরি হয়, সেটাকে কিন্তু বলা হয় মেলাঙ্গে। মেলাঙ্গে কথার অর্থই হচ্ছে সমন্বয়, ঠিক আছে। বিভিন্ন শিলাখণ্ডের ভেঙে চুরে মিলে মিলে যায় বা সমন্বয় হয়, সেটাকে বলছে মেলাঙ্গে, ঠিক আছে। 1968 সালে কে প্রথম পাত সীমানা এবং তাদের গতিবিদ্যার উপর একটি সম্পূর্ণ বৈশ্বিক সংশ্লেষণ বা গ্লোবাল সিনথেসিস উপস্থাপন করে? এটা কি হবে বলতো? পিচো। পিচো হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। এবং পিচোকে বলা হয় পাত সংস্থান তত্ত্বের জনক, ঠিক আছে। কিন্তু যদি বলে পাত শব্দটা প্রথম কে ব্যবহার করেন, তাহলে সেটার সঠিক উত্তর হবে কি? তুজো উইলসন। এবং পাতের চলন ব্যাখ্যা করেন কে বলতো? পার্কার, ঠিক আছে। পার্কার এবং ম্যাকেনজি, এই দুজন ব্যক্তি কিন্তু পাতের চলন সম্পর্কে প্রথম কিন্তু কনসেপ্ট দিয়েছেন। চলো 30 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো। বলছে মিলাতে হবে। বলছে মহাদেশীয় সঞ্চরণ অর্থাৎ মই সঞ্চরণ, এটা কে দিয়েছেন? এটা দিয়েছেন কিন্তু আলফ্রেড ওয়েগুনার। কত সালে দিয়েছেন? 1912 সালে দিয়েছেন মই সঞ্চরণ মতবাদ। তাপীয় পরিচলন সৎ, এটা কে দিয়েছে? আর্থার হোমস দিয়েছেন। তাপীয় সংকোচন মতবাদ কে দিয়েছেন? হ্যারোল্ড জেফরিস। আর ভূ অবনতি তত্ত্ব, ভূ অবনতি মানে হচ্ছে মহীখাত তত্ত্ব, তাহলে এটা হচ্ছে কি বলতো? মহীখাত তত্ত্ব। মহীখাত তত্ত্ব কে দিয়েছেন? এটা দিয়েছেন কিন্তু কোবার, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাদেরকে মিলানো প্রশ্ন পরীক্ষাতে আসবে। 31 নম্বর প্রশ্ন আছে, দেখো। বলছে যে পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী হিমালয় পর্বতমালা কোন ধরনের পর্বত গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত? হিমালয় পর্বত কি জানি আমরা? হিমালয় পর্বত কিন্তু ওইদিকে উত্তর দিকে আছে ইউরেশিয়ান প্লেট, আর দক্ষিণ দিকে আছে ভারতীয় বা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। এই দুটো পাতের সংঘর্ষের ফলে কিন্তু তৈরি হয়েছে। অভিসারী চলনের ফলে কিন্তু দুটো কি মহাদেশীয় পাত। তাহলে উত্তর কি হবে বলতো? মহাদেশীয় মহাদেশীয় সংঘর্ষ বা মহাদেশীয় মহাদেশীয় অভিসারী পাত সীমানা। এবং এর ফলে কিন্তু তৈরি হয়েছে, তার নাম কি? একটা সূচার লাইন তৈরি হয়েছে, বা সেটাকে বলছে শিবন রেখা, যেটা বলা হয় সিন্ধু শিবন রেখা। ওকে, এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। ওকে, এরপর চলো 32 নম্বর প্রশ্ন। একটা অন্য লেভেলের প্রশ্ন আছে 32 নম্বরটাও, দেখো। বলছে যে প্লেট সীমানা আর আগ্নেয়গিরি বলয় পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তাহলে প্লেট বাউন্ডারি এবং সেখানে অগ্নুৎপাত হয়, এটা কিন্তু অবশ্যই যুক্ত। তার মানে এই কনসেপ্টটা কি? সত্য না মিথ্যা? এই অ্যাসার্টেন মানে হচ্ছে এটা কিন্তু সত্য, সবসময় এটাকে সত্য হয়। কারণ কি দেখাচ্ছে? অধিকাংশ আগ্নেয়গিরি বলয় অভিসারী প্লেট সীমানা বরাবর অবস্থিত, ঠিক আছে। তাহলে বেশিরভাগ আগ্নেয়গিরি কিন্তু অভিসারী পাত সীমানা বরাবরই, অধিকাংশ বলেছে, সব কিন্তু বলে নাই। প্রতিসারী পাতেও আছে, নিরপেক্ষতেও আছে, বাট যেটা বলেছে বেশিরভাগ, অধিকাংশ, তার মানে এই দুটোই সত্য। এ ও আর উভয়ই সত্য, আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা। তাহলে উত্তর কি হবে? সি হবে সঠিক উত্তর। তাহলে 32টা প্রশ্ন তোমাদের হয়ে গেল। 33 নম্বর প্রশ্ন আছে, দেখো। বলছে দ্বীপমালা চাপ বা আইল্যান্ড আর্ক প্রধানত কোন প্লেট সীমানায় গড়ে ওঠে? মনে রাখবে, যখন অভিসারী চলন হবে, দুটোই মহাসাগরীয় প্লেট হবে, তখন কিন্তু বৃত্তচাপীয় দ্বীপমালা তৈরি হয়, ঠিক আছে, আর্কের আকারে। তাই এটা হবে মহাসাগরীয় মহাসাগরীয় অভিসারী সীমানা বরাবর কিন্তু
বৃত্তচাপীয় দ্বীপমালা তৈরি হয়। ওকে, 34 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ভূ আকৃতি অপসারী বা ডাইভার্জেন্ট প্লেট সীমানায় সৃষ্টি হয়েছে? ওকে, দেখো ভাঁজ পর্বত এটা কিন্তু অভিসারী পাত সীমানায় গড়ে ওঠে, এটা হবে না। রিফট উপত্যকা মহাসাগরীয় খাত এটা অভিসারী হবে। দ্বীপচাপ এটা অভিসারী। উত্তর কি হবে? রিফট উপত্যকা। ঠিক আছে, যেটা হচ্ছে দ্য গ্রেট রিফট ভ্যালি, যেটা বলেছে পূর্ব আফ্রিকাতে আছে, সেখানে কিন্তু তৈরি হয়েছে প্রতিসারী পাত সীমানার ফলে। ঠিক আছে, বা ডাইভার্জিং প্লেট বাউন্ডারিতেই সেটা তৈরি হয়েছে। তোমরা অবশ্যই মনে রাখবে যে কোন ধরনের পাত সীমানায় কি কি ভূমিরূপ তৈরি হয়, সেগুলো দিয়েও তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন ধরতে পারে। 35 নম্বর আছে দেখো, বেনিয়ফ অঞ্চল বা বেনিয়ফ জোন সঙ্গে কোনটার সাথে যুক্ত? এটা কিন্তু সাবডাকশন অঞ্চল। ঠিক আছে, ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করে, যে অঞ্চল বরাবর প্রবেশ করে সেই অঞ্চলটাকে বলবো সাবডাকশন জোন। ঠিক আছে, 36 নম্বর প্রশ্ন দেখো, বলছে আন্দিজ পর্বত। আন্দিজ পর্বতমালা গঠিত হয়েছে কোন ধরনের প্লেট সংঘর্ষের ফলে? মনে রাখবে পৃথিবীতে যতগুলো ভঙ্গিল পর্বত আছে, প্রত্যেকটা ভঙ্গিল পর্বতের ম্যাপ লোকেশনটা জানতে হবে, এবং কোন পাতের চলনের ফলে সেখানে ভঙ্গিল পর্বত তৈরি হয়েছে সেটাও কিন্তু জানতে হবে। বিশেষ করে এসএলএসটি হোক বা নেট সেটের পরীক্ষা থেকে কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। তাহলে আন্দিজ পর্বতমালা মনে রাখবে দুটো পাত ছিল, একটা ছিল নাজকা পাত আর একটা ছিল দক্ষিণ আমেরিকা পাত। দক্ষিণ আমেরিকাটা ছিল মহাদেশীয়, নাজকাটা ছিল মহাসাগরীয়। তাহলে মহাদেশীয় মহাসাগরীয় অভিসরণ, তাহলে উত্তর কি হবে বলতো? মহাদেশীয় মহাদেশীয় হবে না, অপসারণ হবে না, এটা হবে বি হবে সঠিক উত্তর, যে মহাসাগরীয় মহাদেশীয় অভিসারী পাত সীমানা বরাবর আন্দিজ পর্বতমালা তৈরি হয়েছে। এবং আন্দিজ পর্বতমালাই হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, হিমালয় পর্বতমালা হচ্ছে পৃথিবীর উচ্চতম পর্বতমালা। ঠিক আছে, 37 নম্বর আছে দেখো, হিমালয় পর্বতমালা কোন ধরনের প্লেট সীমানার ফলে গঠিত হয়েছে? একটু আগে আলোচনা হলো, দুটোই কি হবে? মহাদেশীয় মহাদেশীয় অভিসারী পাত সীমানা বরাবর কিন্তু হিমালয় পর্বতমালাটা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এরপর আছে দেখো 38 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অপসারী প্লেট সীমানার বৈশিষ্ট্য নয় বলেছে? অপসারীর বৈশিষ্ট্য নয় বলেছে, নয়টাকে মনে রাখবে। কিছু কিছু পরীক্ষাতে দেখবে নয় দিয়ে তোমাদেরকে এমন ভাবে মিসকনসেপ্ট তৈরি করবে বা তোমার হচ্ছে ঘুরিয়ে দিবে প্রশ্ন, তোমাদের কিন্তু উত্তর ভুল হয়ে যায়। অনেক সময় কি হলো বলতো, একটা প্রশ্ন এইভাবে দিল আর নয়টা কিন্তু ডান দিকে থাকে না, নয়টা চলে আসে কোথায়? বা দিকে চলে আসে। ওরা ইচ্ছে করে যেন ভুল হয়। ঠিক আছে, অবশ্যই প্রশ্ন ওই জন্য ভালো করে পড়তে হয়, তারপরে কিন্তু উত্তর দিতে হয়। আর একটা জিনিস মনে রাখবে, যারা আমার ভিডিও দেখছো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যখন অপশন এ উত্তর হয় তোমাদের হিসাবে, তাহলে প্রশ্ন পড়ার পর উত্তর এ হলো, সঙ্গে সঙ্গে ওটাকে কোনোদিন গোল করবে না। ঠিক আছে, সেটা কিন্তু আরেকবার প্রশ্নটা পড়বে, দেখবে যে এ হবে কি না। ঠিক আছে, অনেক সময় কি হয় বলতো, এ কিন্তু উত্তর হতে চায় না, বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্যগুলো উত্তর হয়। ঠিক আছে, প্রশ্ন পড়লে এক চান্সে এ করে দিলে, ভালো করে পড়লে না, তখন দেখা গেল উত্তর হয়তো বি বা সি হতো। ওকে, তাই এ যখন উত্তর আসবে প্রশ্নটা আমি বলবো 2 বার 3 বার পড়বে ভালো করে। এখানে কি বলছে, নিম্নলিখিত কোনটি অপসারী প্লেট সীমানার বৈশিষ্ট্য নয়? অপসারী, অপসারীতে বলছে মধ্য মহাসাগরীয় শৈলশিরা, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। রিফট উপত্যকা, এটা হচ্ছে অপসারীর বৈশিষ্ট্য। সমুদ্র সমতলের বিস্তার, এটা হচ্ছে অপসারীর বৈশিষ্ট্য। গভীর সমুদ্র খাত, এটা কি কিন্তু বলতো? এটা হচ্ছে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারির বৈশিষ্ট্য। ঠিক আছে, অপসারীর বৈশিষ্ট্য নয় মানে কি? প্রতিসারীর বৈশিষ্ট্য খুঁজে, তোমার হচ্ছে অপসারীর বৈশিষ্ট্য নয় মানে কি খুঁজতে হবে? অভিসারীর বৈশিষ্ট্য খুঁজে বের করতে হবে, আর অভিসারীর বৈশিষ্ট্য হচ্ছে ডি। চলো 39 নম্বর, প্লেট চলাচলের প্রধান চালিকা শক্তি কি? পাতগুলো যে মুভমেন্ট করছে তার প্রধান চালিকা শক্তি ম্যান্টলের পরিচলন স্রোত, কনভেকশন কারেন্ট। ওকে, চলো 40 নম্বর, ট্রিপল জাংশন। ট্রিপল জাংশন বলতে কি বোঝায়? তিনটি টেকটনিক প্লেটের মিলনস্থল। এই উদাহরণ আমি প্রথম দিকে প্রশ্ন আলোচনা করেছি। 41 নম্বর কি আছে দেখো, 41 নম্বর যেটা বলেছে, নতুন মহাসাগরীয় ভূত্বক কোথায় সৃষ্টি হয়? ঠিক আছে, অভিসারী চলনে হয় না, রূপান্তরে হয় না, সংঘর্ষে হয় না, অপসারী সীমানা, যেটাকে বলা হয় প্রতিসারী পাত সীমানা। এই প্রতিসারী পাত সীমানা বরাবরই কিন্তু কি হয় না, তোমার নতুন ভূত্বক তৈরি হয়, যেমন মধ্য আটলান্টিক শৈলশিরা। 42 নম্বর আছে দেখো, রিং অফ ফায়ার প্রধানত কোন প্লেট সীমানার মধ্যে যুক্ত? অভিসারী পাত সীমানার সাথে যুক্ত, যেটা প্রশান্ত মহাসাগরের 4 সাইডে এরকম আকারে রিং অফ ফায়ারটা কিন্তু অবস্থিত, এবং পৃথিবীর প্রায় 75%, ঠিক আছে, আগ্নেয়গিরি অবস্থিত এই রিং অফ ফায়ার জোনে, অর্থাৎ তোমার হচ্ছে আগ্নেয় বলয়ে। 43 নম্বর, সমুদ্রতল বিস্তার, যেটাকে বলছে সি ফ্লোরের স্প্রেডিং। সি ফ্লোরের স্প্রেডিং তত্ত্বের প্রবক্তাকে, এটা কিন্তু হবে হ্যারি হেস। ঠিক আছে, হ্যারি হেস 1962 সালের দিকে কিন্তু এই তত্ত্বটা তিনি গ্রন্থাগারে প্রকাশ করেছেন। আলফ্রেড ওয়েগনার কোন তত্ত্বের প্রবক্তা? তিনি হচ্ছেন কন্টিনেন্টাল ডিপ থিওরি, যেটা বলছে মই সঞ্চালন মতবাদ, 1912 সাল। আর্থার হোমস আছে, টুজো উইলসন কি প্লেট শব্দটা প্রথম ব্যবহার করেন? 1965 সালে। ঠিক আছে, আচ্ছা
এরপরে চলো 44 নম্বর, পূর্ব আফ্রিকার রিফট উপত্যকা কোন ধরনের প্লেট সীমানার উদাহরণ? রিফট উপত্যকা বলেছিলাম যে দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে মাঝ বরাবর ফেটে গিয়ে, তাহলে এটা কি হবে বলতো? অপসারী হবে সঠিক উত্তর। 45 নম্বর, নিম্নলিখিত কোনটি একটি মহাদেশীয় হটস্পটের উদাহরণ? একটু আগে কিন্তু অলরেডি আলোচনা করেছি, মহাদেশীয় প্লেট, মহাদেশীয় হটস্পট। ঠিক আছে, এটা আইসল্যান্ড কিন্তু হবে না। আইসল্যান্ডটা কি ছিল? আইসল্যান্ড ছিল দুটোই, ঠিক আছে, মানে এটা ছিল হটস্পট ছিল প্লাস তার সাথে সাথে কি ছিল? প্লেট বাউন্ডারি ছিল, কিন্তু সেটা সমুদ্রের তলদেশে। ওকে, ইয়েলোস্টোন, ইয়েলোস্টোনটা কিন্তু হবে সঠিক উত্তর, মহাদেশীয় হটস্পটের উদাহরণ। ঠিক আছে, এরপরে কি আছে? 46 নম্বর, বেনি অফ জোন নিচের কোন পাত সীমানার সাথে যুক্ত? অবশ্যই কি উত্তর হবে? সাবডাকশন হবে সঠিক উত্তর। 47 নম্বর দেখো কি বলেছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে 2024 সালে নোটো উপদ্বীপের কাছে জাপান একটা বিশাল বড় ভূমিকম্প হয়েছিল, কোন দুটো প্লেটের পারস্পরিক ক্রিয়ার ফলে এটা তৈরি হয়েছিল? এটা প্লেট টেকটনিক বাট কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আমি কোশ্চেন কিছুটা এখানে অ্যাড করেছি, যেটা রিসেন্ট প্লেট টেকটনিকের ফলে আর্থকোয়েক বা তোমার হচ্ছে অন্যান্য ভূবিপর্যয় ঘটনাগুলো ঘটেছে, সেগুলো কিন্তু আমি এখানে দিয়েছি। ঠিক আছে, দেখো ভূমিকম্প হয়েছিল, তাহলে এটা কি উত্তর হবে? এটা হবে কিন্তু ইউরেশিয়ান প্লেট এবং ফিলিপিন্স প্লেটের কিন্তু সংঘর্ষের ফলে কিন্তু তৈরি হয়েছিল জাপান উপকূলে এই তোমার হচ্ছে একটা বিশাল বড় ভূমিকম্প 2024 সালে। আচ্ছা 48 নম্বর আছে দেখো, বলছে 2023 সালে তুরস্ক, তুরস্ক সিরিয়াতে বিশাল বড় একটা ভূমিকম্প হয়েছিল, কোন ধরনের প্লেট সীমানার সাথে সেটা যুক্ত? সেটা কিন্তু অবশ্যই হবে ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। ঠিক আছে, এই ধরনের কারেন্ট ইভেন্ট গুলোও তোমাদের পরীক্ষাতে কিন্তু আসতে পারে। আমি কিন্তু সব দিক বিবেচনা করে এই ধরনের এমসিকিউ কোশ্চেন গুলোকে রেডি করে থাকি, এবং একটা ইউনিটের এমসিকিউ রেডি করতে আমার কিন্তু বেশ কয়েকদিন সময় লাগে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করবে আর অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, তোমরা কমেন্ট করলে আমি হয়তো একটু মোটিভেশন পাবো। চলো 49 নম্বরে কি আছে দেখো, বলছে 2024 সালে আইসল্যান্ডে ঘন ঘন অগ্নুৎপাতের কারণ কি? আইসল্যান্ড 24 সালের ঘটনা, আইসল্যান্ডে যদিও কন্টিনিউয়াস অগ্নুৎপাত হতে থাকে, তো এটার একটাই কারণ ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি এবং তার সাথে সাথে হটস্পটের উপস্থিতি। ঠিক আছে, এটা কিন্তু একটা হটস্পট, কিন্তু তার সাথে সাথে প্লেট বাউন্ডারিও আছে, বাট কোন ধরনের প্লেট বাউন্ডারি? ডাইভারজেন্ট মানে প্রতিসারী। চলো 50 নম্বর, ভবিষ্যতে নতুন মহাসাগর গঠনের সম্ভাবনা কোন অঞ্চলে দেখা যাচ্ছে? এই যেটা পূর্ব আফ্রিকার রিফট ভ্যালিতে, ঠিক আছে, রিফট উপত্যকা পূর্ব আফ্রিকা। তো এটা যদি আফ্রিকা হয়, এই বরাবর ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে কিন্তু এটা এদিকে চলছে, এটা এদিকে চলছে, সমুদ্র থেকে জল ঢুকে গিয়ে এখানে কিন্তু তৈরি হবে তোমার একটা নতুন মহাসাগর। ওকে, বিজ্ঞানীরা এটা অনুমান করেছে, আর অলরেডি ফাটল শুরু হয়ে গেছে, মুভমেন্টও করছে, জলও ঢুকে গেছে। 51 নম্বর, পৃথিবীর দ্রুততম গতিসম্পন্ন প্রধান প্লেটগুলির মধ্যে কোনটা? মনে রাখো এই যে প্লেটগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি মুভমেন্ট করছে, স্পিড সবচেয়ে বেশি কার? প্যাসিফিক প্লেট। ঠিক আছে, প্রশান্ত মহাসাগর পাতের কিন্তু তোমার হচ্ছে গতিবেগ সবচেয়ে বেশি। তবে একটা জিনিস মনে রাখবে, আটলান্টিক মহাসাগর আয়তন কিন্তু আস্তে 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 কি হচ্ছে? বৃদ্ধি হচ্ছে, এবং তার সাথে সাথে প্রশান্ত মহাসাগর আয়তন কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং মহিষঞ্চরণ মতবাদের ক্ষেত্রে মনে রাখবে যে কনসেপ্ট ছিল প্যানথালাসা, সেই প্যানথালাসার যে বর্তমান উদাহরণ, সেই উদাহরণ কিন্তু প্রশান্ত মহাসাগরটা। ঠিক আছে, আর এদিকে আটলান্টিক মহাসাগর কিন্তু কোনো অস্তিত্ব ছিল না। ঠিক আছে, উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ জোয়ারি বলের জন্য পশ্চিম দিকে মুভ করছে, তার ফলে সেখানে কিন্তু সমুদ্র তৈরি হয়েছে আটলান্টিক মহাসাগর। এবং প্রত্যেক বছর আটলান্টিক মহাসাগর তার আয়তন 10 সেন্টিমিটার বা তার একটু আশেপাশে কিন্তু আয়তন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এবং তত পরিমাণ আয়তন, প্রশান্ত মহাসাগর আয়তন তত পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক আছে, 52 নম্বর প্রশ্ন দেখো, ইন্দোনেশিয়ায় অধিক ভূমিকম্প প্রবণতার কারণ কি? ঠিক আছে, ইন্দোনেশিয়ার যে এই যেটা হবে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের সাবডাকশন। ঠিক আছে, এটাই হচ্ছে ইন্দোনেশিয়ানে প্রধান ভূমিকম্পের কারণ। 53 দেখো, মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত কোন প্লেট সীমান্ত? মারিয়ানা ট্রেঞ্চ দিয়ে বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু আমি দিয়েছি, সেটা কিন্তু কি হবে? সাবডাকশন জোন হবে। একটা হচ্ছে প্যাসিফিক প্লেট, আর একটা কি? ফিলিপিন্স প্লেট। এই প্লেট, এই দুটো প্লেটের কি হয় বলতো? অভিসারী চলনের ফলে কিন্তু মারিয়ানা ট্রেঞ্চটা তৈরি হয়েছে। চলো 54 নম্বর কি বলেছে দেখো, বলছে পৃথিবীর গভীরতম মহাসাগরীয় খাত কোনটা? পৃথিবীর সবচেয়ে গভীরতম যেটা মহাসাগরীয় খাত, সেটা কিন্তু অবশ্যই মারিয়ানা ট্রেঞ্চ। সেটা কত? 11,000 প্রায় 34 মিটার। ঠিক আছে, এবং তারপরে যেটা 2 নম্বরে আছে 10,000 সামথিং। ঠিক আছে, এটা কি? টোঙ্গা খাত। টোঙ্গা খাতটাও কিন্তু প্রশান্ত মহাসাগরে অবস্থিত। চলো 55 নম্বর আছে দেখো, ভারতীয় প্লেট বর্তমানে কোন দিকে অগ্রসর হচ্ছে? মনে রাখবে ভারতীয় প্লেট কিন্তু উত্তর এবং পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটার উত্তর যদিও এখানে চলে এসছে, উত্তর পূর্ব হবে সঠিক উত্তর।
56 নম্বর আছে, দেখো বলছে ইস্ট আফ্রিকান রিফট কোন প্লেটের বিভাজনের ফল? অর্থাৎ ইস্ট আফ্রিকান প্লেট, যেটা আমি বারবার এরকম করে ছবিটা আঁকছি, ঠিক আছে, আফ্রিকার ম্যাপটা যদি এরকম না এই বরাবর ভেঙে যাচ্ছে, তাই না, কিন্তু টোটালটাই আগে একটাই প্লেট ছিল, সেই প্লেটটার নাম হচ্ছে আফ্রিকান প্লেট, বাট সেটা মুভমেন্ট হয়ে বা ভেঙে গিয়ে এদিকে সমানুপাত, এটাকে বলছে নুবিয়ান প্লেট, এই দুটো প্লেটে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, রিং অফ ফায়ার অঞ্চলে বিশ্বে প্রায় কত শতাংশ সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত? 75% হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো 58 বলছে আন্দিজ পর্বতমালা গঠিত হয়েছে। আন্দিজ পর্বতমালা, এটাও যদিও আগের প্রশ্নগুলো আলোচনা করতে গিয়ে আমি এটা বলে দিয়েছি, সঠিক উত্তর সেটা হবে নাজকাপাত এবং দক্ষিণ আমেরিকা পাতের কিন্তু সংঘর্ষের ফলে, বিশেষ করে অভিসারী চলনের ফলে আন্দিজ পর্বতমালা তৈরি হয়েছে, এবং এটা কিন্তু একটা ভঙ্গিল পর্বতের উদাহরণ। 59-এ কি আছে দেখো, বলছে মিড আটলান্টিক রিজ কোন ধরনের প্লেট সীমান্ত? অর্থাৎ মধ্য আটলান্টিক শৈলশিরা ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারির উদাহরণ। লাস্ট যেটা বলছে 60 নম্বর, আল্পস পর্বতমালা গঠিত হয়েছে কোন দুটো পাতের সংঘর্ষের ফলে? আফ্রিকান ইউরেশিয়ান প্লেট, ভারতীয় ইউরেশিয়ান প্লেট, ঠিক আছে, ভারতীয় নাজকাপাত, দক্ষিণ আমেরিকা প্লেট, প্যাসিফিক আর উত্তর আমেরিকা প্লেট। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলতো? এখানে কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আফ্রিকান আর ইউরেশিয়ান হবে এর সঠিক উত্তর, ভারতীয় আর ইউরেশিয়ান প্লেটের হবে হিমালয় হবে সঠিক উত্তর, হিমালয় পর্বতমালা। নাজকাপাত দক্ষিণ আমেরিকা, এটা কি হবে? আন্দিজ পর্বতমালা হবে। ঠিক আছে, আন্দিজ পর্বতমালা হবে। আর প্যাসিফিক আর উত্তর আমেরিকা কি হবে? রকি পর্বতমালা হবে। ঠিক আছে, রকি পর্বতমালা হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এই তোমাদের 60টা প্রশ্ন ছিল কি থেকে না, এই 60টা প্রশ্ন কিন্তু আমি আলোচনা করেছি মেনলি প্লেট টেকটনিক থিওরি থেকে। এখানে কিন্তু মাউন্টেন বিল্ডিং এর বেশি প্রশ্ন নেওয়া হয়নি। এরপর আমি ছোট্ট করে আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেখানে মাউন্টেন বিল্ডিং এর যে থিওরিগুলো সেগুলো কিন্তু আমি সেখানে আলোচনা করব। এরপর দেখো কিছু ওয়ান লাইনার কোশ্চেন আছে, ঠিক আছে, এই প্লেট টেকটনিক থিওরি থেকে প্লাস মাউন্টেন বিল্ডিং থেকে। তো তোমরা যারা আমার কাছ থেকে এই কোর্সটা নেবে তারা কিন্তু অ্যাপের মধ্যে সমস্ত কিছুই পেয়ে যাবে, একদম টোটাল সলিউশন। ব্যাচ 2 বাই করলে তোমরা কি পাবে? টোটালটাই রেকর্ডেড ক্লাস পাবে। ব্যাচ 1 বাই করলে কি পাবে? রেকর্ডেড ক্লাস প্লাস তার সাথে সাথে লাইভ ক্লাসও তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।